আসসালামু আলাইকুম। আমরা লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে আলোচনা করতেছি। তো এই লিনিয়ার অ্যালজেব্রার ইতিপূর্ব আলোচনায় আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন করে সমাধান করার একটি অন্যতম পদ্ধতি ম্যাট্রিক্স মেথড সম্পর্কে জেনেছি। আমরা আজকে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সমাধান করার আরেকটি অন্যতম পদ্ধতি গাউসিয়ান ইলিমিনেশন মেথড সম্পর্কে জানবো। তো এই গাউসিয়ান ইলিমিনেশন মেথড সম্পর্কে জানার আগে আমাদেরকে আরো ছোট ছোট বেশ কিছু জিনিস জানার প্রয়োজন হয়। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে লিডিং এলিমেন্ট এবং অন্যটি হচ্ছে রো এচিলন ফর্ম। তো আমরা প্রথমে লিডিং এলিমেন্ট সম্পর্কে জানার চেষ্টা করবো আসলে যে লিডিং এলিমেন্ট কি। আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিডিং এলিমেন্ট। লিডিং এলিমেন্ট কি, এখানে আমি আগে থেকে একটা ম্যাট্রিক্সকে লিখে রেখেছি। তো ম্যাট্রিক্সটাতে দেখা যাচ্ছে এটা একটা 3x3 ম্যাট্রিক্স, আর এখানে 3টা রো আছে। তো লিডিং এলিমেন্ট সম্পর্কে যদি আমি বলি, লিডিং এলিমেন্টটা কি, অর্থাৎ কোন রো এর প্রথম অশূন্য উপাদানটাকে আমরা বলবো ওই রো এর লিডিং এলিমেন্ট। অর্থাৎ কোনো একটা রো এর প্রথম যে উপাদানটা পাওয়া যায় যেটা কিনা শূন্য নয়, এরকম প্রথম অশূন্য উপাদানটাকে আমরা বলবো ওই রো এর লিডিং এলিমেন্ট। যেমন আমরা যদি বলি এই প্রথম রো এর কথা বলি, প্রথম রো এর আমাদের প্রথম উপাদানটাই হচ্ছে 1, যেটা শূন্য নয়। এ কারণে এই প্রথম রো এর এই 1 কে আমরা বলবো প্রথম রো এর লিডিং এলিমেন্ট। আমরা যদি দ্বিতীয় রো এর কথা বলি, দ্বিতীয় রো এর প্রথম উপাদানটা কিন্তু শূন্য, কিন্তু আমরা বলেছি লিডিং এলিমেন্ট শূন্য হবে না, এবং সেটা কোন রো এর প্রথম অশূন্য উপাদান, তো এটা আমাদের লিডিং এলিমেন্ট হবে না। আমরা যদি -1 এর কথা বলি, এটা কিন্তু আমাদের দ্বিতীয় রো এর প্রথম অশূন্য উপাদান, তাই এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রো এর লিডিং এলিমেন্ট। একইভাবে আমরা যদি তৃতীয় রো এর কথা বলি, এই শূন্য আমাদের লিডিং এলিমেন্ট হবে না, এই শূন্য লিডিং এলিমেন্ট হবে না। এই 39 এটা আমাদের তৃতীয় রো এর প্রথম অশূন্য উপাদান, তাই এটা হবে আমাদের তৃতীয় রো এর লিডিং এলিমেন্ট। এখন বিষয়টা যদি কখনো এরকম হতো যে এই রো এর এই ম্যাট্রিক্সের তৃতীয় রো এর প্রত্যেকটা উপাদানই হচ্ছে শূন্য, তাহলে এই রোতে কোনো লিডিং এলিমেন্ট থাকবে না, কারণ শূন্য কখনো লিডিং এলিমেন্ট হবে না। শূন্য বাদে প্রথম অশূন্য উপাদান, কোন রো এর প্রথম অশূন্য উপাদানটাই লিডিং এলিমেন্ট হবে। আশা করি এই বিষয়টা আমাদের বোধগম্য হয়েছে আর কি। এখন আমরা লিডিং এলিমেন্ট সম্পর্কে যদি ধারণা পাই বা লিডিং এলিমেন্ট যদি বুঝতে পারি, তাহলে আমাদেরকে এখন যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে রো এসিলন ফর্ম। রো এসিলন ফর্ম, আমরা লিডিং এলিমেন্ট সম্পর্কে জানলাম। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রো এসিলন ফর্ম। আচ্ছা, রো এসিলন ফর্ম কি? তো আসলে রো এসিলন ফর্ম এটাও আসলে এক ধরনের ম্যাট্রিক্স, তবে এই ম্যাট্রিক্সটার মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো আসলে আমরা সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে এখন কথা বলবো, যে কোন বৈশিষ্ট্যগুলো থাকলে কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা বলবো যে এই ম্যাট্রিক্সটা রো এসিলন ফর্মে আছে। তো সেই বিষয়টা নিয়ে আমরা এখন বিস্তারিত একটু কথা বলার চেষ্টা করব। এখানে আমরা একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, যে ম্যাট্রিক্সটা আমাদের এইটা হচ্ছে একটা লিডিং এলিমেন্ট, এইটা হচ্ছে দ্বিতীয় রো এর লিডিং এলিমেন্ট, এবং এবং এই 39 হচ্ছে আমাদের তৃতীয় রো এর লিডিং এলিমেন্ট। অর্থাৎ এই ম্যাট্রিক্সটাতে 3টা লিডিং এলিমেন্ট আছে, এবং আমরা যদি একটু ভালোভাবে তাকাই আমরা দেখতে পারবো যে এই প্রথম লিডিং এলিমেন্ট অপেক্ষা দ্বিতীয় লিডিং এলিমেন্টটা ডানে আছে, আবার দ্বিতীয় লিডিং এলিমেন্ট অপেক্ষা তৃতীয় লিডিং এলিমেন্টটা আরো ডানে আছে। অর্থাৎ আমরা যত নিচের দিকে নামছি লিডিং এলিমেন্ট গুলো তত ডানে সরে যাচ্ছে। আবার আরো একটা জিনিস যদি তাকাই, যে এই প্রথম লিডিং এলিমেন্টের নিচে যত উপাদান আছে সব উপাদান কিন্তু শূন্য। আবার এই যে দ্বিতীয় রো এর লিডিং এলিমেন্ট, এর নিচে যে উপাদান আছে সেটাও কিন্তু শূন্য। তাহলে এখানে আমরা দুইটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যত নিচের দিকে নামছি লিডিং এলিমেন্ট গুলো তত ডানের দিকে সরে যাচ্ছে। অর্থাৎ কোনো একটা লিডিং এলিমেন্ট তার পূর্ববর্তী লিডিং এলিমেন্ট অপেক্ষা ডানে আছে, যেমন এই লিডিং এলিমেন্টটা তার পূর্ববর্তী লিডিং এলিমেন্ট 1 অপেক্ষা ডানে আছে, আবার এই লিডিং এলিমেন্টটা তার পূর্ববর্তী লিডিং এলিমেন্ট -1 অপেক্ষা ডানে আছে। সহজ ভাষায় যত নিচের দিকে নামছি লিডিং এলিমেন্ট তত ডান দিকে সরে যাচ্ছে, এবং কোনো একটা এবং প্রতিটা লিডিং এলিমেন্টের নিচে শূন্য আছে। এখানে যেহেতু এই 39-এর নিচে যেহেতু আর কোনো রো নাই, সুতরাং এর নিচে শূন্য আসার কোনো প্রশ্ন আসে না আর কি। ঠিক আছে, তো বাদ বাকি আমরা যদি দেখি যে অন্যান্য লিডিং এলিমেন্ট গুলোর নিচে এ বাদে শূন্য আছে, তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সটার দুইটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে যে প্রতিটা লিডিং এলিমেন্ট তার পূর্ববর্তী লিডিং এলিমেন্টের ডানে আছে, অর্থাৎ যত নিচের দিকে নামছে লিডিং এলিমেন্ট গুলো ডানে সরে যাচ্ছে, এবং প্রতিটি লিডিং এলিমেন্টের নিচে শূন্য রয়েছে। যেমন এই লিডিং এলিমেন্টের নিচে আমি শূন্য বলতে বোঝাচ্ছি ওই লিডিং এলিমেন্টের নিচে যত উপাদান থাকবে সবাই শূন্য। যেমন এখানে 1 এর নিচে সবাই শূন্য, আবার এখানে -1 এর নিচে এ একা আছে এ শূন্য আর কি।
অর্থাৎ এই দুইটা বৈশিষ্ট্য সম্পূর্ণ বৈশিষ্ট্য যদি আমরা কোনো একটা ম্যাট্রিক্সের মধ্যে পাই, তখন আমরা বলি যে ওই ম্যাট্রিক্সটা হচ্ছে রো এসিলন ফর্মে আছে। অর্থাৎ ম্যাট্রিক্সটা ওই রূপটাকে আমরা বলি রো এসিলন ফর্ম। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আমরা দেখতে পাচ্ছি, এই ম্যাট্রিক্সটা আমাদের কি রো এসিলন ফর্মে আছে আর কি। তো ম্যাট্রিক্সের রো এসিলন ফর্ম সম্পর্কে আমরা আলোচনা করলাম। অর্থাৎ আমরা দেখলাম যে কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি এরকম হয় যে প্রতিটি লিডিং এলিমেন্ট তার পূর্ববর্তী লিডিং এলিমেন্টের ডানে আছে এবং প্রতিটি লিডিং এলিমেন্টের নিচে সবগুলো উপাদানের শূন্য থাকে, তাহলে সেই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলি যে সেটাই ম্যাট্রিক্সটা রো এসিলন ফর্মে আছে। তো আমি বোর্ডে একটা ম্যাট্রিক্স লিখে রেখেছি, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম। তো এই ম্যাট্রিক্সটা কিন্তু রো এসিলন ফর্মে নাই। তার কারণ রো এসিলন ফর্মের যে বৈশিষ্ট্যগুলো, যেমন প্রতিটা লিডিং এলিমেন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রথম সারির লিডিং এলিমেন্ট এটা, দ্বিতীয় সারির লিডিং এলিমেন্টও এটা, তৃতীয় সারির লিডিং এলিমেন্টও হচ্ছে এইটা। অর্থাৎ এখানে নিচের দিকে লিডিং এলিমেন্ট গুলো কিন্তু ডান দিকে নাই, এবং প্রতিটা লিডিং এলিমেন্টের নিচে শূন্য থাকার যে বিষয়টা, সেটাও এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এই কারণে আমরা বলতে পারি যে এই ম্যাট্রিক্স এটা রো এসিলন ফর্মে নাই। তো একটা ম্যাট্রিক্স যে কিনা রো এসিলন ফর্মে নাই, আমরা যদি চাই তাহলে সেই ম্যাট্রিক্সটাকেও কিন্তু রো এসিলন ফর্মে কনভার্ট করতে পারি। তো এই কনভার্টটা আমরা বা এই কনভার্সেশনটা কিভাবে হয়, মানে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই ম্যাট্রিক্সটাকে আমি যদি রো এসিলন ফর্মে নিয়ে যাইতে চাই, তাহলে কেমনে নিয়ে যাওয়া সম্ভব হবে আর কি। এটার জন্য মূলত বিভিন্ন অপারেশন করা হয়। তার মধ্যে আমরা করতে পারি যে দুইটা রোকে আমরা যোগ বা বিয়োগ করতে পারি। আবার দুইটা রোকে, অর্থাৎ দুইটা রোকে যোগ বা বিয়োগের মাধ্যমে আমরা নতুন রো তৈরি করে সেই নতুন রো এর মাধ্যমে আমরা এই ম্যাট্রিক্সটাকে, প্রদত্ত ম্যাট্রিক্সটাকে আমরা রো এসিলন ফর্মে কনভার্ট করতে পারি। অর্থাৎ দুইটা আমি এখানে বললাম যে দুইটা রোকে যোগ বা বিয়োগ করার যে বিষয়টা আমি বললাম, আমি যদি বলি যে এখানে দুইটা ম্যাট্রিক্স, যেমন আমি যদি প্রথম রো এবং দ্বিতীয় রোটাকে এখানে লিখি, সেটা হচ্ছে 1 1 1 এবং 8, দ্বিতীয় রোটা হচ্ছে -1 -2 3 এবং 1। এই দুইটা রোকে যোগ করা বলতে আমরা কি বোঝাই? এই দুইটা রোকে যোগ করা বলতে আমরা বোঝাচ্ছি এই যে অনুরূপ উপাদানগুলা, এই অনুরূপ উপাদানগুলোকে যোগ করা। অর্থাৎ এই দুইটা উপাদানকে যোগ করে আমরা কত পাবো? 1 -1 মিলে হবে 0, 1 -2 মিলে হবে -1, 1 3 মিলে হবে 4, এটা হবে 9। অর্থাৎ এই দুইটা রোকে যোগ করে দেখো, যোগফলটা আমরা নিচে লিখলাম, এই দুটাকে লিখে যোগফল নিচে, এখানে এর নিচে। অর্থাৎ আমরা দুইটা রোকে যোগ করে একটা যোগফল রো পাচ্ছি। এই যোগফল রোটা আমরা অর্থাৎ দুইটা রোকে যোগ করে আমরা একটা যোগফল রো পাই। আবার অনুরূপভাবে দুইটা রোকে, এইটা থেকে এইটাকে যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে আমরা আর একটা রো পাবো। সেটা কেমন? এটা থেকে এটা বাদ দিলে হবে 2, আবার এটা থেকে এটা বাদ দিলে হবে কত? 3 -2 7। অর্থাৎ এই দুইটা রোকে যোগ করার ফলে আমরা একটা নতুন রো পাচ্ছি। আবার এই দুটো রোকে বিয়োগ করার ফলে আমরা একটা নতুন রো পাচ্ছি। তো আমরা মূলত এখানে যে কাজটা করব, যে দুইটা রোকে যোগ বা বিয়োগ করার ফলে যে যোগফল এবং বিয়োগফল রো পাবো, সেই যোগফল এবং বিয়োগফল রো দ্বারা এখানকার বিভিন্ন রোকে আমরা সরাই ফেলবো, প্রতিস্থাপিত করব। প্রতিস্থাপিত করার মাধ্যমে আমরা এই রোটাকে রো এসিলন ফর্মে নিয়ে যাব আর কি। তো এখন কথা হচ্ছে, আমি বললাম যে যে কোনো দুইটা রো, আমি এখানে দুইটা রো নিয়েছি, তার মানে এই বিষয়টা এরকম নয় যে প্রথম দুইটা নিতে হবে, প্রথম তিনটা, বা বিভিন্ন পরিস্থিতিতে এটা বিভিন্ন রকম হতে পারে, আমরা এটা দেখবো। তো কেন, আমার কথাটা হচ্ছে কেন আমরা এই দুইটা রোকে যোগ বা বিয়োগ করে যোগফল বা বিয়োগফল রো দ্বারা এখানকার রো গুলাকে প্রতিস্থাপন করব কেন? আচ্ছা, এর মূল কারণটা হচ্ছে আমার, আমি বললাম যে আমি এটা কি কোথায় নিয়ে যাইতে চাই? রো এসিলন ফর্মে নিয়ে যাইতে চাই। আচ্ছা, আমার রো এসিলন ফর্মে যদি এটা নিয়ে যাইতে হয়, তাহলে কি করতে হবে? আমরা যদি একটু ঠান্ডা মাথায় ভাবি। আচ্ছা, এখানে আমার প্রথম লিডিং এলিমেন্ট হচ্ছে কিন্তু 1। আচ্ছা, রো এসিলন ফর্মে যদি এটা যাইতে হয়, তাহলে এটা দেখো, এইখানে 1 এর নিচে কিন্তু এখানেও 0, এখানে 0 আসতে হবে। অর্থাৎ এই এই আমি যদি এটাকে রো এসিলন ফর্মে নিয়ে যেতে চাই, তাহলে 1 এর নিচে কিন্তু এখানেও 0, এখানেও 0 আসতে হবে। তাহলে আমাকে এই রো এর, অর্থাৎ এইখানে আমাকে 0 আনা দরকার, আবার এখানেও 0 আনা দরকার। তার মানে দেখো, এই রো গুলোকে আমার পরিবর্তন করা দরকার। কেমনে পরিবর্তন করব? এই পরিবর্তনটা করব মূলত আমরা দুইটা রোগের যোগ বা বিয়োগের মাধ্যমে। আমরা যে যোগফল বা বিয়োগফল রো পাবো, সেই যোগফল বা বিয়োগফল রো দ্বারা এই রো গুলাকে প্রতিস্থাপন করব। করার মাধ্যমে আমরা রো এসিলন ফর্মে একটা ম্যাট্রিক্সকে নিয়ে যাব। আচ্ছা, আমরা যদি বিষয়টা বুঝি, তাহলে বিষয়টা দ্বারা এরকম যে আমাকে এখানে এখানে 0 আনতে হবে, অর্থাৎ 1 এর নিচে 0 আনতে হবে। আচ্ছা, 0টা কিভাবে আনবো? দুইটা রোগের যোগ বা বিয়োগ করে, যোগফল বা বিয়োগফল রো এর মাধ্যমে। আচ্ছা, এই দুইটা রোকে যদি আমরা, আচ্ছা আমি একটু যদি পাশে মুছে দেই। আচ্ছা,
আচ্ছা, এখানে দেখো আমরা যদি এই R1 এবং R2, এইটা হচ্ছে আমার R1 রো, এটা হচ্ছে R2 রো, এবং এটাকে আমি বলতেছি R3 রো। আচ্ছা, এই R1 এবং R2 রোকে যদি যোগ করি, তাহলে যোগফলটা কেমন হবে? এই দুটাকে যোগ করলে দেখো, যোগফলটা যদি আমি লিখি, এখানে আসবে যোগফল রোটা আসবে 0, এটাকে যোগ করলে আসবে কত? -1, এটাকে যোগ করলে আসবে 4, এটাকে যোগ করলে আসতেছে 9। অর্থাৎ তুমি দেখো, আমার এইখানে 1 এর নিচে কত আনা দরকার? 0 আনা দরকার। এখন কেমনে 0 আনবো? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এই দুইটা রোকে যদি যোগ করি, তাহলে যে যোগফল রো পাওয়া যায়, সেই যোগফল রো এর প্রথম উপাদানটা হচ্ছে 0। এখন আমি যদি এই রোটাকে নিয়ে আসে এই রো এর অবস্থানে বসাই দেই, তাহলে কিন্তু আমার 1 এর নিচে 0 আসতেছে। তো আমরা মূলত ঠিক সেই কাজটাই করব, যে এই রোটাকে প্রতিস্থাপন করে ফেলবো, এই রোটাকে প্রতিস্থাপন করে এই রোটা এই রো এর অবস্থানে বসাই দেবো আর কি। আচ্ছা, আমরা যদি ঠিক তাই করি, তাহলে এই বিষয়টা আমরা কিভাবে করব? যে 1, আচ্ছা, আমার এই প্রথম রোয়ে কিন্তু কোনো চেঞ্জ আনার দরকার নাই, এই কারণে প্রথম রোটাকে আমি আনচেঞ্জ রাখবো, অপরিবর্তিত রাখবো। এখন দ্বিতীয় রোকে আমার চেঞ্জ করা দরকার, তাহলে আমরা কি করব? আমরা ওই যে করতে পারি, যে R1 প্লাস R2, এই দুটাকে যোগ করে আমরা যে নতুন রোটা পাচ্ছি R2 প্রাইম, সে R2 প্রাইমটা আমরা এখানে বসাই দেবো। সেটা কিভাবে? এই দুটাকে যদি যোগ করি, 1 - 1 যোগ করলে 0, যোগ করলে -1, 4, 9। অর্থাৎ আমার এখানে 0 আনার প্রয়োজন ছিল, এই কারণে আমরা কি করলাম? এই রোটাকে প্রতিস্থাপন করলাম। কিভাবে? দুইটা রো এর যোগ করার মাধ্যমে। আর একইভাবে আমার এই রোটাকেও কিন্তু চেঞ্জ করা প্রয়োজন, মানে এই সরি, এই 3 কে কিন্তু চেঞ্জ করা প্রয়োজন। এখানে আমার 0 আনা দরকার। তার মানে আমাকে আবার এমন কোন কাজ করতে হবে যেন আমি নতুন একটা রো এখানে লিখতে পারি, যার শুরুটাতেই 0 আছে আর কি। তো এটা কিভাবে করা যায়? আচ্ছা, আমরা এক ধাপে এক ধাপে করে করতে চাচ্ছি। অর্থাৎ তো কেউ যদি চায় যে এখানেই পরিবর্তন, মানে নতুন রোটা লিখবে আর কি, প্রতিস্থাপিত রোটা করা যায়, কিন্তু আমরা একটু ভেঙে ভেঙে করতে চাচ্ছি আর কি। এই কারণে আমি এটাকে অপরিবর্তিত রাখলাম। আচ্ছা, অপরিবর্তিত অবস্থায় আছে। আচ্ছা, এখন আমরা যদি তাকাই এখন এই রোটার এই ম্যাট্রিক্সটার দিকে, তো এখানে দেখতে পাচ্ছি A1 এর নিচে 0 আছে, ভালো কথা, কিন্তু আমার এখানেও তো 0 আনা দরকার। তার মানে আমি পরিবর্তন করতে চাচ্ছি এই রোটাকে, আর বাদ বাকি রো দুইটা কিন্তু আমার আনচেঞ্জড থাকবে। তাহলে আমি বাদ বাকি রো দুইটাকে লিখে ফেলি। এখন এই রোটাকে আমি কি করব? এমন ভাবে পরিবর্তন করব যেন আমার এখানে 0 আসে। তাহলে কি করা যাইতে পারে? আচ্ছা, এখন ঠান্ডা মাথায় যদি আমরা একটু দেখি, যে এই R1 যে রোটা আছে, এই প্রথম যে রোটা আছে, এই প্রথম রোটাকে যদি আমি 3 দ্বারা গুণ করি, 3 দ্বারা যদি গুণ করি, অর্থাৎ এখানে আমার এই যে 3 নাম্বার যে নতুন রোটা আসবে, সেটাকে আমরা বলছি R3 প্রাইম। এই R3 প্রাইমটা এরকম হইতে পারে যে আমি যদি এটাকে 3 দ্বারা গুণ করি, 1 নাম্বার রোটাকে যদি 3 দ্বারা গুণ করি, করার পর যদি এই যে 3 নাম্বার রোটা আবার বিয়োগ করে ফেলি, অর্থাৎ এটাকে 3 দ্বারা গুণ করার পর এই রোটা যদি সেখান থেকে বিয়োগ করে ফেলি, তাহলে তুমি দেখো আমার যে বিয়োগফল রো, সেই বিয়োগফলের রো এর কিন্তু প্রথম উপাদান এখানে যেটা পাওয়ার কথা, সেটা কিন্তু 0 আসতেছে। অর্থাৎ একে যদি আমি 3 দ্বারা গুণ করি, তাহলে 3 দ্বারা একে গুণ করলে 3, 3 থেকে 3 বাদ দিলে কিন্তু 0 আসবে। আবার এটাকে যদি 3 দ্বারা গুণ করি, এখান থেকে যদি 7 বিয়োগ করি, তাহলে আসবে 10। আবার 3 দ্বারা গুণ করে যদি এখানে 4 মাইনাস করি, তাহলে আসবে -1। এটাকে আসতেছে 3 × 24, 24 থেকে 10 গেলে আসতেছে 14 আর কি। অর্থাৎ এরকমটা আসতেছে আর কি। আচ্ছা, তাহলে আমার দেখো 1 এর নিচে 2টা 0 আসছে, এটা আমার দরকার ছিল না। কেন? আমি এটাকে রো এসিলন ফর্মে নিয়ে যেতে চাই, এই কারণে। আবার 2 নাম্বার রোটার কথা যদি আমরা এখন চিন্তা করি, এই 2 নাম্বার রো এর লিডিং এলিমেন্ট কিন্তু আমার দেখো কত? -1, এবং এই লিডিং এলিমেন্ট অর্থাৎ পূর্ববর্তী লিডিং এলিমেন্টের ডানে আছে। তার মানে আমরা রো এসিলন ফর্মের দিকে যাচ্ছি। আচ্ছা, কিন্তু এখন সমস্যা আছে, এর নিচে 0 থাকা দরকার ছিল রো এসিলন ফর্মে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু 0 নাই। তার মানে আমাদের কাজ হবে এবার এই রোটাকে পরিবর্তন করে এখানে এমন একটা নতুন রো নিয়ে আসা, যার এখানে 0 থাকবে আর কি। আচ্ছা, সেই বিষয়টা যদি আমরা একটু করি, সেটা হচ্ছে এরকম, যে এখন আমি যদি আমার চেঞ্জ নিয়ে আসা দরকার কোন রোতে? এই রোতে। তার মানে প্রথম দুইটা আমার আনচেঞ্জড থাকবে, 0, 10, সরি, 0,
-1 4 9 3 নাম্বার রো। আচ্ছা, এই 3 নাম্বার রোটাকে আমরা কি করতে পারি, অর্থাৎ r3 যেটা হবে, এই r3টা কেমন হতে পারে? আচ্ছা, একটা জিনিস যদি চিন্তা করি আমরা, এই 2 নাম্বার রোটাকে যদি আমি 10 দ্বারা গুণ করি, করার পর যদি দুইটাকে যোগ করে দেই, 2 নাম্বার এবং 3 নাম্বার রোটাকে যোগ করে দেই, তাহলেই কিন্তু এখানে শূন্য আসা সম্ভব। আমরা ঠিক সেই কাজটাই করব, অর্থাৎ 10 দ্বারা r2 কে গুণ করে r3 এর সাথে যোগ করে দিব আর কি। তাহলে তুমি দেখো, এটাকে যদি 10 দ্বারা গুণ করি, তাই 0, 0 সাথে 0 যোগ করলে 0ই আসবে। 10 দ্বারা গুণ করলে আসবে -10, 10 এর সাথে যোগ করলে আসবে 0, এটা আসবে কত, 40, 40 থেকে এটা যোগ করলে আসবে 39, আর 10 দ্বারা গুণ করে আসবে 90, 90 এর সাথে 14 যোগ করলে হবে 104। আচ্ছা, তাহলে তুমি দেখো এখন যে অবস্থায় সে আছে, তার প্রথম লিডিং এলিমেন্ট হচ্ছে এইটা, দ্বিতীয় লিডিং এলিমেন্ট হচ্ছে এইটা, তৃতীয় লিডিং এলিমেন্ট হচ্ছে এইটা। তুমি দেখো যত নিচের দিকে যাচ্ছ, লিডিং এলিমেন্টগুলো তত ডানের দিকে আছে, প্রতিটা লিডিং এলিমেন্টের নিচে শূন্য আছে। তার মানে এই যে ম্যাট্রিক্স আমি যেটা পেলাম, সেইটাই কিন্তু এখন দেখো তুমি রো এসিলন ফর্মে আছে। এভাবেই তুমি একটা ম্যাট্রিক্সকে রো এসিলন ফর্মে কনভার্ট করতে পারো আর কি, বা কনভার্ট করা যায় আর কি এভাবে একটা ম্যাট্রিক্সকে। এখন এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে এরকম যে আমি এখানে যে কাজটা করছি, এই রোটাকে যখন পরিবর্তন করলাম, তখন আমি করলাম কি, এই রোকে কিন্তু দেখো 10 দ্বারা গুণ করছি, করার পর এই দুটাকে যোগ করে দিয়েছি। এখন কেউ যদি এরকমটা করতো, যে আমি যে বললাম যে আমারটাই করতে হবে এমনটা না, অন্য কিছু করা যায়, তবে অন্য এমন একটা কাজ যদি আমরা এরকম করি, সেই কাজটা হচ্ছে যে আমি যদি 1 নাম্বার রোকে 10 দ্বারা গুণ করি, 10 দ্বারা গুণ করার পর যদি এইটা রো থেকে এইটা রোকে বিয়োগ করে দেই, তাহলেও কিন্তু এখানে 0 আসবে। কিন্তু একটা সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে আমি যদি 10 দ্বারা যখন এটাকে গুণ করে দিব প্রথম রোকে, তখন এটা 10 থেকে কিন্তু এই শূন্য বাদ যাওয়ার পর এখানে 10 চলে আসবে। তাহলে তুমি দেখো, একের নিচে সবগুলো উপাদান কিন্তু 0 থাকার কথা ছিল, কিন্তু তখন কিন্তু এখানে 10 চলে আসতো। ফলে তখন কিন্তু আর আমরা সেটাকে রো এসিলন ফর্মে বলতে পারতাম না। এই কারণে আমরা একটু ঠান্ডা মাথায় করবো। আমরা এই ক্যালকুলেশন গুলা কোন রো কার সাথে যোগ করব, বিয়োগ করবো, এটা আমাদের ইচ্ছা মতো আমরা করতে পারি। তবে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যেন আমার এমন ভাবে যোগ বা বিয়োগ গুলো করতে হবে যেন এখানে যেমন 10 যদি চলে আসতো তাহলে কিন্তু হইতো না। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এবং আর একটা বিষয় হচ্ছে যে আমি এখানে সমান চিহ্ন দেইনি, সমান চিহ্ন না দিয়ে এরকম চিহ্ন দিচ্ছি। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এইটা রো এবং এইটা রো কিন্তু সমান রো না, সরি সরি, এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স কিন্তু সমান ম্যাট্রিক্স না। ঠিক আছে, এই কারণেই মূলত আমরা এখানে সমান চিহ্ন না দিয়ে এই চিহ্নটা ব্যবহার করেছি। তো এভাবেই মূলত একটা ম্যাট্রিক্সকে আমরা রো এসিলন ফর্মে কনভার্ট করতে পারি। আহ তো আমি আবারও বলি যে এই যে রো এর যোগ বা বিয়োগের বিষয়গুলা, এটা কিন্তু সম্পূর্ণ তোমার স্বাধীনতা আছে যে তুমি কার সাথে কাকে যোগ করতেছো, বিয়োগ করতেছো। তবে এমন যোগ বা বিয়োগ করা যাবে না মানে যেখানে আবার ভুল হয়ে যায়। যেমন এটাকে যদি আমি 10 দ্বারা গুণ করে এটাকে বিয়োগ করে দিতাম, তাহলে কিন্তু আমার এখানে 10 চলে আসতো, সেই বিষয়টা কিন্তু ভুল হইতো আর কি। আচ্ছা, এই হচ্ছে মূলত আমাদের রো এসিলন ফর্মে কিভাবে একটা ম্যাট্রিক্সকে কনভার্ট করতে হয়, সেটা আমরা দেখলাম। তো এখন আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে গাউসিয়ান ইলিমিনেশন মেথডের মাধ্যমে কিভাবে কোনো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সমাধান করতে হয় আর কি। আচ্ছা, আমাদের কাছে যদি একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থাকে এরকম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে 8, মাইনাস এক্স মাইনাস 2y, তারপর হচ্ছে প্লাস 3z ইকুয়াল টু যদি হয় 1, এবং আরেকটা যদি হয় 3x মাইনাস 7y প্লাস 4z ইকুয়াল টু হচ্ছে 10। অর্থাৎ আমাকে এরকম তিনটে লিনিয়ার ইকুয়েশন দিল, আর আমরা জানি যে একের অধিক লিনিয়ার ইকুয়েশন যদি একসাথে থাকে বা একের অধিক লিনিয়ার ইকুয়েশনের সেটকে আমরা বলি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এখন আমাকে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা দিয়ে বললো যে এটা সমাধান করো। হ্যাঁ, কিভাবে? গাউসিয়ান ইলিমিনেশন মেথডের মাধ্যমে এইটা সমাধান করো। তা আচ্ছা, এখন এইটা সমাধান আমরা কিভাবে করব আসলে? আচ্ছা, এইটা সমাধান করার জন্য এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে আমাদেরকে একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে, সেটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স।
এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে আমাদেরকে একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে, যে ম্যাট্রিক্সটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা আসলে কি? এই অগমেন্টেড ম্যাট্রিক্সের কথা যদি আমরা বলি সেটা কি, সেটা হচ্ছে এরকম যে এই যে চলকের সহগ আছে, আমি যদি বলি প্রথম ইকুয়েশনের কথা যদি বলি, প্রথম ইকুয়েশনের বা প্রথম ইকুয়েশন থেকে আমরা প্রথমে একটা রো তৈরি করব। কিভাবে? যে এক্স এর সহগ হচ্ছে 1 1, ওয়াই এর সহগ কত 1, এই যে 1, জেড এর সহগ হচ্ছে 1 এবং এই ধ্রুবক পদ হচ্ছে 8। আচ্ছা, এখন এই দ্বিতীয় ইকুয়েশন থেকে আমরা দ্বিতীয় রোটা তৈরি করব। কিভাবে? এই যে এক্স এর সহগ হচ্ছে -1 -1, ওয়াই এর সহগ হচ্ছে -2 -2, জেড এর সহগ হচ্ছে +3 3, এই ধ্রুবক হচ্ছে 1। আচ্ছা, আবার 3 নাম্বার ইকুয়েশন থেকে তৃতীয় রোটা তৈরি করব, সেটা হচ্ছে এরকম, এক্স এর সহগ হচ্ছে 3, ওয়াই এর সহগ হচ্ছে -7 আর জেড এর সহগ হচ্ছে 4 আর ধ্রুবক পদ হচ্ছে আমার 10। এভাবে আমাদেরকে কি করতে হবে, যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকবে সেই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে আমাদেরকে প্রথম ইকুয়েশন থেকে প্রথম রো, দ্বিতীয় ইকুয়েশন থেকে দ্বিতীয় রো, তৃতীয় ইকুয়েশন থেকে তৃতীয় রো তৈরি করতে হবে। আচ্ছা, আমি বলেছি যে A1 2 3 বা এখানে আমি যে রো, এই ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলা, এই ভুক্তিগুলো মূলত হচ্ছে এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনের চলকগুলোর সহগ এবং এই ধ্রুবক দ্বারা গঠিত আর কি। আচ্ছা, তার মধ্যে আমি এখানে এরকম একটা ডট ডট চিহ্ন দিলাম, যার এই সাইডের অংশটা কিন্তু দেখো আমাদের এখানে যারা আছে সবাই কিন্তু ধ্রুবক পদ, এই যে ধ্রুবক পদ। আচ্ছা, এই যে এই অংশটা, ম্যাট্রিক্সটার এই অংশটাকে আমরা বলবো এ, আর এই পুরা ম্যাট্রিক্সটাকে, পুরাটাকে আমরা বলবো এ অগমেন্টেড বি। অর্থাৎ এই পুরা ম্যাট্রিক্সটাকে আমরা বলবো এ অগমেন্টেড বি, আর এতটুকু অংশকে আমরা বলবো এ ম্যাট্রিক্স। তার মানে এই চলকের সহগ দ্বারা যে অংশটুকু পাওয়া যাচ্ছে সেটাকে আমরা বলবো এ ম্যাট্রিক্স, আর এই পুরা ম্যাট্রিক্সটাকে আমরা একসাথে বলবো এ অগমেন্টেড বি ম্যাট্রিক্স। যার এই ম্যাট্রিক্সটা হচ্ছে কিন্তু বি ম্যাট্রিক্স, এইটা আমার বি ম্যাট্রিক্স, এবং এই দুইটাকে আমি যখন একসাথে লিখতেছি তখন আমরা বলতেছি এ অগমেন্টেড বি। ঠিক আছে, এইভাবে মূলত এইটাই মূলত হচ্ছে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স। অর্থাৎ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে আমরা যখন এরকম একটা ম্যাট্রিক্স তৈরি করব সেটাই আমার হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। তো আমি এখানে এই ডট ডট গুলো দিয়েছিলাম মূলত যে এই সেপারেশনটা বোঝানোর জন্য, এটা আসলে দেওয়ার কোনো প্রয়োজন নাই আসলে। আচ্ছা, তাহলে এই ম্যাট্রিক্সটা আমার এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স এবং পুরোটা হচ্ছে আমার এ অগমেন্টেড বি ম্যাট্রিক্স, এবং এটাকে এইভাবে লেখা হয় আর কি এদেরকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে আমার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ছিল এবং এটাকে আমরা বলতেছিলাম যে গাউসিয়ান ইলিমিনেশন মেথডের মাধ্যমে আমরা সলভ করব। এটাকে সলভ করতে হবে কিভাবে? গাউসিয়ান ইলিমিনেশন মেথডের মাধ্যমে। গাউসিয়ান, গাউসিয়ান ইলিমিনেশন মেথডের মাধ্যমে এটাকে আমরা সলভ করতেছি যে গাউসিয়ান ইলিমিনেশন মেথডের মাধ্যমে আমাদেরকে এটা সলভ করতে হবে। তো এই গাউসিয়ান ইলিমিনেশন মেথডের মাধ্যমে সলভ করার জন্য আমরা কি করব, যে প্রথমে আগে আমাদেরকে একটা অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করতে হবে। আচ্ছা, এখন এই অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করা শেষ, এখন আমরা কি করব আসলে? আচ্ছা, এখন আমাদের কাজ কি? তো আমাদের এখনকার যে কাজ হচ্ছে সেটা হচ্ছে যে এরকম, যে এই অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে রো এসিলন ফর্মে আগে কনভার্ট করতে হবে। একটু আগে আমি একটা ম্যাট্রিক্সকে রো এসিলন ফর্মে কনভার্ট করেছি, ওই ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটাকে আমি রো এসিলন ফর্মে কনভার্ট করেছি ওইটাই মূলত এই ম্যাট্রিক্সটা, এইটা। অর্থাৎ এইটাকে যদি আমরা রো এসিলন ফর্মে কনভার্ট করি তাহলে ম্যাট্রিক্সটা আসবে এরকম 1 1 1 8 0 -1 4 9 0 0 13 1 4। অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে এইখান থেকে আমরা যদি অগমেন্টেড রো এসিলন ফর্মে কনভার্ট করি তাহলে এইটা পাওয়া যাবে আর কি। এবং এই বিষয়টা আমরা একটু আগে দেখেছি আর কি, কিভাবে আসলে এই যে রো এসিলন ফর্মে কনভার্ট করে। তো আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি এই অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে রো এসিলন ফর্মে কনভার্ট করলাম, করার পর কি করতে হবে, কিভাবে আসলে আমরা সমাধান করব? আচ্ছা, আমি যদি বলি যে এই ম্যাট্রিক্সের বিভিন্ন যে ভুক্তিগুলো ছিল কিন্তু মূলত আমাদের কি এখানকার সহগগুলোকে ইন্ডিকেট করতো। তো এই ম্যাট্রিক্সটাকে, অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে যখন আমরা রো এসিলন ফর্মে নিয়ে যাওয়ার পরেও যে ম্যাট্রিক্সটা পাবো, এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলোও কিন্তু সহগকে ইন্ডিকেট করবে, বিভিন্ন সহগকে ইন্ডিকেট করবে। যেমন
এইটা কিন্তু আমার যেমন এইটা কিন্তু ছিল এক্স এর সহগ, এটা ওয়াই এর সহগ, এটা জেড এর সহগ, এটাও এক্স এর সহগ ছিল, এটা ওয়াই এর সহগ ছিল, এটা জেড এর সহগ, এটা প্রথম ইকুয়েশনে ছিল, এটা দ্বিতীয় ইকুয়েশনে, এটা তৃতীয় ইকুয়েশনে। তার মানে এইটা কি, আমি এখানে যেটা 39 পাচ্ছি এটা কিন্তু আমার জেড এর সহগ। তার মানে এখানে ইকুয়েশনটা ছিল এরকম, এই ইকুয়েশনটাকে আমরা যদি লিখি, এই রো থেকে যদি আমি ইকুয়েশনটা লিখি, এই ইকুয়েশনটা হবে এরকম। আচ্ছা আমি এই সাইডে লিখতেছি, এই 3 নম্বর রো থেকে যদি আমি একটা ইকুয়েশন বলি যে এগুলো কিন্তু এটা এক্স এর সহগ, এটা ওয়াই এর সহগ, এটা জেড এর সহগ। আচ্ছা আমি যদি লিখি তার মানে 0 × x প্লাস 0 × y প্লাস 39 × z ইকুয়াল টু হচ্ছে কত, 104। অর্থাৎ আমি এই যে 3 নম্বর রো থেকে এই ইকুয়েশনটা পাচ্ছি। অর্থাৎ এখানে আমরা সহজেই লিখতে পারি যে 39z ইকুয়াল টু হচ্ছে 104। এটা একটা ইকুয়েশন আমরা পেলাম। আবার অনুরূপভাবে এখান থেকে আমরা একটা ইকুয়েশন লিখতে পারি। সেই ইকুয়েশনটা কেমন হবে, সেই ইকুয়েশনটা আমরা লিখতে পারি যে দেখো এক্স এর সহগ 0 × x, আচ্ছা ওয়াই এর সহগ হচ্ছে -1 × y, জেড এর সহগ হচ্ছে 4 মানে 4 × z ইকুয়াল টু আমরা লিখতে পারি ধ্রুবক হচ্ছে 9। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি -y প্লাস 4z ইকুয়াল টু হচ্ছে 9। এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। আর সর্বশেষ আমরা যে কাজটা করব, এই যে আমাদের 1 নম্বর রো, এই 1 নম্বর রো থেকে আমরা একটা ইকুয়েশন লিখতে পারি, সেটা হচ্ছে এক্স এর সহগ দেখো 1 × x, ওয়াই এর সহগ হচ্ছে 1 × y, জেড এর সহগ 1 × z ইকুয়াল টু আমরা লিখতে পারি 8। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে 8। অর্থাৎ আমরা দেখো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ছিল, সেখান থেকে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স লিখেছি। সেই অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে আমরা কি করতেছি, রো এসিলন ফর্মে কনভার্ট করতেছি। কনভার্ট করার পর এই অগমেন্টেড ম্যাট্রিক্স থেকে আমরা এই ইকুয়েশন 3টা পাচ্ছি আর কি, এই ইকুয়েশন 3টা পাচ্ছি। আমি আবারও বলি যে এই ম্যাট্রিক্সের বিভিন্ন যে এই ভুক্তিগুলো মূলত কিন্তু চলকের সহগ নির্দেশ করে, এবং এই কলামটা শুধুমাত্র ধ্রুবককে ইন্ডিকেট করে, আমরা যেটা এই এখানে লিখেছি। আচ্ছা এখন এই যে রো এসিলন ফর্ম থেকে আমরা কি করলাম, 3টা ইকুয়েশন লিখলাম। এখন দেখো এই 3টা ইকুয়েশনকে আমরা যখন আগে এই 3টা ইকুয়েশনকে দেখো সমাধান করা কিন্তু যতটা মানে যেমন ছিল আর কি, এখন আমরা 3টা ইকুয়েশনকে পাইছি। দেখো এই 3টা ইকুয়েশনকে সমাধান করা কিন্তু তার চাইতে আরো সহজ। কিভাবে, এখানে দেখো অলরেডি আমাদের জেড এর মান বের হয়ে গেছে, জেড ইকুয়াল টু আমরা লিখতে পারি 104 ডিভাইডেড বাই, অর্থাৎ দেখো এখান থেকে আমরা সরাসরি জেড এর মান পেয়ে যাচ্ছি। আর এই জেড এর মান যদি আমরা করি, জেড এর মান যদি আমরা এই ইকুয়েশনে বসাই দেই, তাহলে দেখো আমরা এখান থেকে ওয়াই এর মান পেয়ে যাব, এখান থেকে আমরা ওয়াই এর মান পাবো। আর এক্স আর ওয়াই এর মান যদি এক্স ওয়াই এবং জেড এর মান যদি এই সমীকরণে বসাই, তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাব। অর্থাৎ এভাবেই মূলত আমাদের কি করা কি মানে গাউসিয়ান এলিমিনেশন মেথডের মাধ্যমে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সমাধান করতে হয় আসলে। আচ্ছা এভাবে মূলত আমরা সমাধান করলাম। অর্থাৎ আমি আর ক্যালকুলেশন গুলো দেখাচ্ছি না, যে এখান থেকে মূলত জেড এর মান আমরা একটা পাচ্ছি, জেড এর মান যেটা পাইলাম সেটাকে আমরা 2 নম্বর ইকুয়েশনে যদি বসাই দেই, তাহলে সেখান থেকে আমরা মূলত কি পাবো, ওয়াই এর মান পাবো। আর এক্স ওয়াই এবং জেড এর মান যদি 3 নম্বর ইকুয়েশনে বসাই দেই, তাহলে এক্স এর মান পাবো। তাহলে কেন আমরা এত কিছু করলাম, এই কারণেই করলাম যে এখানে দেখো ক্যালকুলেশন গুলো সহজ মুখে মুখে করা যাচ্ছে, কিন্তু এটা যেটা সম্ভব না। অর্থাৎ এই কারণে আমরা গাউসিয়ান এলিমিনেশন, এভাবে মূলত আমরা গাউসিয়ান এলিমিনেশন মেথডের মাধ্যমে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সমাধান করতে পারি আর কি। আচ্ছা এখানে কিছু বোঝার বিষয় আছে এরকম, যে আমি যদি একটু লিখি, যে একটু অন্যভাবে যদি লিখি, যে এখানে আমার মূলত 3টা সমীকরণ ছিল, সমীকরণগুলো ছিল এরকম। আমি যদি বলি 3z ইকুয়াল টু সরি 39, z ইকুয়াল টু ছিল 104, আর একটা ছিল কিন্তু -y প্লাস 4z ইকুয়াল টু ছিল 9, আর একটা ছিল x প্লাস y প্লাস z। আচ্ছা এখানে আমরা যদি দেখি যে আমরা আননোন কিন্তু 3টা এক্স ওয়াই জেড, এবং চলক সমীকরণ আছে 3টা। আমরা জানি যে যতটা আননোন, সেই আননোন গুলো সমাধানের জন্য আমাদের ততটা সমীকরণ লাগে। 3টা আননোন ছিল, 3টা সমীকরণ আছে, আমরা ইজিলি সমাধান করছি, করে এক্স ওয়াই জেড এর মান বের করছি। আচ্ছা কিন্তু কিন্তু কখনো যদি এরকম হইতো যে আচ্ছা আমার চলক 3টা, ইকুয়েশন পাইছি আমি 2টা, পাইতে পারি না। আচ্ছা এখন অনেকের কাছে একটু খটকা লাগতে পারে যে আচ্ছা চলক 3টা সমীকরণ আমি কেমনে 2টা পাইতে পারি। আচ্ছা মনে করো এই রো এসিলন ফর্মে কনভার্ট করতে গিয়ে আমার এখানেও 0 আসছে, এখানেও 0 আসছে, তাহলে দেখো এই লাইন থেকে আলটিমেটলি আমি কিন্তু কোনো ইকুয়েশন পাবো না, কোনো সমীকরণ পাবো না। ঠিক আছে, কারণ কেন পাচ্ছি না, 0 × x
প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 0 ইন্টু জেড ইকুয়াল টু 0। তার মানে এটা কোনো ইকুয়েশনে না, 0 ইকুয়াল টু 0। আচ্ছা, তার মানে এখানে দেখো আমার কয়টা চলক হচ্ছে তিনটা। কয়টা চলক হচ্ছে আমার তিনটা। চলক হচ্ছে এক্স ওয়াই জেড, বাট ইকুয়েশন আছে কয়টা? দুইটা। দুইটা ইকুয়েশন সমাধান করে কখনো তিনটা চলকের মান বের করা সম্ভব না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে চলক যদি বেশি থাকে কিন্তু সমীকরণ যদি আমার কম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব? সেক্ষেত্রে আমরা সমাধান করব এভাবে যে আমরা সেক্ষেত্রে থার্ড পার্টি কোনো একটা প্যারামিটার ধরে নিব। থার্ড পার্টি প্যারামিটার বলতে আমরা সরি ফোর্থ পার্টি, এক্ষেত্রে আমরা ফোর্থ পার্টি একটা প্যারামিটার ধরে নিব। যেমন আমি বলতে চাচ্ছি এটাই যে আমরা ধরে নিব যে কোনো একটা চলককে ধরবো, যে ধরি যে জেড ইকুয়াল টু হচ্ছে আলফা। ধরে নিব যে কোনো একটা চলককে আমরা এভাবে ধরে নিব যে জেড ইকুয়াল টু হচ্ছে আলফা। আলফা ধরে নিব আর কি। যে যদি জেড ইকুয়াল টু আমি আলফা ধরি, তাহলে এই যে জেড ইকুয়াল টু আলফা ধরলাম, এখন আমাকে এক্স এবং ওয়াই এই দুইটার মানকেও আলফার মাধ্যমে প্রকাশ করতে হবে। অর্থাৎ আমি আবারও বলছি, আমার চলক অপেক্ষা যদি ইকুয়েশনের পরিমাণ কম থাকে, যেমন আমার চলক হচ্ছে তিনটা বাট ইকুয়েশনে এখন আছে দুইটা, আমি যদি সেটাকে সলভ করতে চাই তাহলে কি করতে হবে? যে আমাকে যে কোনো একটা চলকের মান ধরে নিতে হবে, একটা অন্য একটা প্যারামিটার ধরে নিতে হবে। যেমন আমরা এখানে আলফা ধরে নিলাম, তুমি চাইলে এটাকে টি ধরতে পারো, যে টি, এটাকে টি ধরতে পারো। হ্যাঁ, যে জেড এর মানটা হচ্ছে আমি বললাম যে টি আর কি। জেড যদি টি হয়, জেড এর মান আমরা ধরলাম যে জেড হচ্ছে একটা জেড এর মানটা হচ্ছে টি। আচ্ছা, টি এর মান যে কোনো কিছু হইতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে আর কি। আচ্ছা, জেড এর মান আমরা এটা ধরলাম আর কি। আচ্ছা, এখন আমি বলতেছি জেড এর মান এটা ধরলে আমার দরকারটা কি? মূলত হচ্ছে এক্স ওয়াই জেড এর মান বের করা। তা আমি অলরেডি জেড এর মানকে টি ধরলাম, তার মানে ওয়াই এবং জেড এর মান আমাকে এমন ভাবে বের করতে হবে যেখানে টি এর মাধ্যমে, মূল কথাটা হচ্ছে এক্স এবং ওয়াই এর মানটাকে আমি টি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এটা কিভাবে করতে পারি? যেমন দেখো, ওয়াই এর মানের কথা যদি আমি বলি, ওয়াই এর মান মাইনাস ওয়াই প্লাস 4। জেড এর মানকে আমি ধরো টি ধরেছি, তার মানে জেড এর জায়গায় আমি টি লিখতে পারি। তার মানে এখানে আমরা যদি লিখতে চাই, তার মানে ওয়াই এর মানটা আমরা এভাবে লিখতে পাবো যে 4t মাইনাস 9। এইটা হচ্ছে আমার ওয়াই এর মান। একইভাবে যদি আমি এই ইকুয়েশনে আমি যদি ওয়াই এর মান এবং জেড এর মান বসাই দিই, তাহলে দেখো কি পাওয়া যায়। ওয়াই এর মান হচ্ছে 4t মাইনাস 9, আর জেড এর মান কত হচ্ছে? জেড এর মান তো হচ্ছে টি, এটা হচ্ছে ইকুয়াল টু হচ্ছে কত? 8। তার মানে দেখো এক্স এর মানকে এখানে আমি লিখতে পারি, এক্স এর মান হচ্ছে 4t, অর্থাৎ 5t, ওইদিকে গেলে আবার মাইনাস, অর্থাৎ এটা প্লাস হয়ে যাবে 17 মাইনাস 5t, এরকম আসবে আর কি। অর্থাৎ তখন আমার অ্যান্সার হবে এই যে জেড এর মান টি, এখন ওয়াই এর মান হচ্ছে এইটা, এইটা, তখন আমার সমাধান হচ্ছে এইটা। তো এখন কথা হচ্ছে যে এই সমাধান বলতে আসলে মূলত কি বোঝায় আসলে, ঠিক আছে? আমরা বুঝবো যে আসলে এই জিনিসগুলো আসলে কি বোঝায়। আমরা হয়তো বা এই টিউটোরিয়াল ভিডিওতে না, এর পরের টিউটোরিয়াল ভিডিওতে এই বিষয়টা স্পষ্ট হবে, যেখানে টি এর মান যে কোনো কিছুই হইতে পারে, যে কোনো কিছুই হইতে পারে। আচ্ছা, টি এর মান যদি যে কোনো কিছু হয়, তাহলে টি এর মান যে কোনো কিছু হলে দেখো ওয়াই এর মানও অনেক অসংখ্য হইতে পারে, এক্স এর মানও কিন্তু অসংখ্য হইতে পারে। কারণ টি এর মান চেঞ্জ হইলে জেড এর মান চেঞ্জ হবে, আবার টি চেঞ্জ হইলে আবার দেখো ওয়াই এর মানও চেঞ্জ হয়ে যাবে, আবার টি চেঞ্জ হলে এক্স এর মানও চেঞ্জ হয়ে যাবে। মূল কথাটা হচ্ছে এখানে আমরা যে সমাধানটা পাবো, সেই সমাধানটাকে আমরা একটা মানে নতুন একটা চলকের মাধ্যমে আসলে মূলত উপস্থাপন করব। আর নতুন একটা চলকের মাধ্যমে উপস্থাপন করবো, এবং এই চলকের মান যেহেতু অনেক কিছুই হতে পারে, তার মানে আমরা বলবো যে এই যে আমরা এখানে সমাধান, এখানে সমাধানটা হচ্ছে ইনফাইনাইট সলিউশন আমরা পাইলাম। কারণ কি, এখানে টি এর মান অসংখ্য হইতে পারে। টি এর মান অসংখ্য হইলে মানে কি, জেড এর মান অসংখ্য, জেড অসংখ্য মানে কি ওয়াই এর মান অসংখ্য, ওয়াই অসংখ্য, আবার টি অসংখ্য মানে কিন্তু আবার এক্স অসংখ্য। তার মানে এখানে আমরা এক্স ওয়াই জেড এর অসংখ্য মান পেয়ে যাচ্ছি। এই কারণে আচ্ছা কেন পাচ্ছি আসলে, বা এই আসলে কি এত মান পাওয়ার মূল কারণটা কি, এটা আসলে আমরা ওই পরবর্তী ভিডিওটাতেই ক্লিয়ার হবে। আসলে আপাতত এতটুকু বলি যে যদি আমার চলকের থেকে চলক যতটা থাকবে তার থেকে যদি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের পরিমাণ অনেক কম থাকে, যদি কম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, নতুন একটা চলকের মাধ্যমে যে কোনো একটা চলকের মানে এক্স এর মান, এটা তুমি এক্স বলতে ধরতে পারো, বা ওয়াই বা জেড এর মান, সুবিধার্থে আমরা করব কি মানে জেডটাকে সবসময় ধরার চেষ্টা করব। কারণ জেডটা দেখবা সবসময় জেড এর সাথে ওর সহগ গুলো কম থাকে আর কি, বা ওই ইকুয়েশনটা, জেড সংবলিত ইকুয়েশনটা সবসময় আর কি একটু ছোট হয়। এই কারণে আমরা এই জেড ইকুয়াল টু আমরা একটা ধরবো, যে কোনো কিছু একটা প্যারামিটার ধরবো, ধরার পরে এই ওয়াই এর মানটাকেও টি এর মাধ্যমে প্রকাশ করবো, এক্স এর মানটাকেও টি এর মাধ্যমে প্রকাশ করবো। এক্ষেত্রে এই মানগুলো অনেক কিছুই হইতে পারে আর কি। তো এখানে মূলত আমরা যে সলিউশনটা পাবো সেটা হচ্ছে ইনফাইনাইট সলিউশন, অসংখ্য সমাধান পাবো আর কি এক্ষেত্রে। আচ্ছা,
তাহলে এর আগের বেলায় যেটা ছিল সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখবা এক্স এবং ওয়াই এবং জেড এর প্রত্যেকেরই একটা একটা করে মান পাওয়া যাচ্ছে। আর এক্ষেত্রে আমরা যদি বলি, এক্ষেত্রে কিন্তু এক্স ওয়াই জেড এর অসংখ্য মান পাওয়া যাচ্ছে। তার মানে এক ক্ষেত্রে আমরা দেখলাম যে এক্স ওয়াই জেড এর একটা করে সলিউশন পাওয়া যায়। এক্ষেত্রে আমরা বলি, এটাকে বলি ইউনিক সলিউশন, এটাকে আমরা বলি ইউনিক সলিউশন, ইউনিক সলিউশন। আবার আমরা আরো একটা ক্ষেত্রে দেখলাম যে কি হতে পারে, যে অসংখ্য সমাধানও হইতে পারে। কখন এইভাবে করব, আমি জাস্ট প্রসেসটা বললাম। এবং এই অঙ্ক করার শেষে আমরা এইভাবে অনেক ক্ষেত্রে করা হয় যে টি এর একটা মান ধরা হয়, টি এর একটা মান, যে টি এর মান 1 বা 2 বা 3, যে কোনো কিছু একটা মান ধরে ওয়াই এবং এক্স এর মানটা বের করা হয় আর কি। এভাবে অনেক ক্ষেত্রে মান টি এর যে কোনো মান ধরে নিয়ে এক্স ওয়াই জেড এর মান প্রকাশ করা হয়। কিন্তু এই ক্ষেত্রে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে টি এর মান যে কোনো কিছু হইতে পারে। এখন টি এর মান সরি, টি এর মান অসংখ্য হইতে পারে। টি এর মান অসংখ্য কেমনে হয় এটা আমরা পরবর্তী টিউটোরিয়াল ভিডিওতেই বুঝতে পারবো আর কি, আশা করছি আর কি, বা বুঝাতে আমি সক্ষম হব আর কি। কারণ এখন এটা বোঝা সম্ভব হবে না, এটা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ক্লিয়ার হবে। আর এইটাই ছিল মূল বিষয়, এভাবে মূলত সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সমাধান করতে হয় আর কি। আর এখানে আমরা দুইটা বিষয় দেখলাম, যে এক্স ওয়াই জেড এর মান একটা একটা করে পাওয়া যেতে পারে, তখন আমরা সেটাকে বলি ইউনিক সলিউশন। আর যখন এরকম থাকবে যে চলক বেশি বাট সমীকরণ কম, তখন আমরা এভাবে সমাধান করব। এবং এক্ষেত্রে আমাদের অসংখ্য মান পাবো আমরা, টি এর মান অসংখ্য হইতে পারে। টি এর মান অসংখ্য হওয়ার অর্থই হচ্ছে এক্স ওয়াই জেড এর মান অসংখ্য পাওয়া যাবে, ঠিক আছে। আর এক্স ওয়াই জেড এর মান অসংখ্য মানেই হচ্ছে আমরা সেটাকে বলবো ইনফাইনাইট সলিউশন বা মেনি সলিউশন আর কি। আচ্ছা, তো এতটুকুই ছিল এই টিউটোরিয়াল ভিডিওতে। এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম।